আসসালামু আলাইকুম। মাই ফিয়ারলেস ফাইটার্স, অ্যাডমিশন অ্যাসপিরেন্ট যারা আছো, তাদের জন্য এই ক্রুশিয়াল একটা ভিডিও, এই ক্রুশিয়াল একটা রেকর্ডেড লাইভ। তো আজকে লাইভে কি কথা বলব? আজকে লাইভে আমরা কথা বলব অ্যাডমিশন পিরিয়ডে তোমার ক্লাস রিলেটেড, এক্সাম রিলেটেড, বই পড়া রিলেটেড, মোরাল হাই রাখা রিলেটেড, প্র্যাকটিস রিলেটেড যত কথা আছে, অর্থাৎ কমপ্লিট গাইডলাইন সেশন নিয়ে। সো আজকে এই ভিডিওটা আমি এইজন্যই করা, একটা জার্নি শুরু করার আগে সেই জার্নির স্ট্র্যাটেজি সম্পর্কে প্রপার আইডিয়া রাখতে হবে। আদারওয়াইজ কি হবে? তুমি জার্নির মাঝে, মাঝে একটু বিচ্যুত হয়ে যাবা। হঠাৎ করে অনেক কোয়েশ্চেন অ্যারাইজ করবে, সেই প্রশ্নের উত্তর তোমার হাতে থাকবে না। তখন কি হবে? একটু কনফিডেন্ট লেস ফিল করবা এবং এই কনফিডেন্স লেস ফিল করা থেকে তোমার ডিপ্রেশন চলে আসবে। সো এই ভিডিওটা সবাই ক্লাসের থেকেও গুরুত্ব সহকারে দেখো এবং আজকের এই ভিডিও দেখে তোমার কি করা উচিত, কিভাবে পড়া উচিত, তুমি যখন অনলাইন ক্লাসে আসবা সেই ক্লাস থেকে কি এক্সপেক্ট করা উচিত, তুমি ক্লাসটা কিভাবে করবা, তোমার স্যার কিভাবে পড়াবেন, সবকিছু নিয়ে একটা সম্যক ধারণা নিয়ে যাও, যাতে এই নিয়ে আর কোনো কনফিউশন না থাকে। কারণ কনফিউজ যতদিন থাকবা, ততদিন পড়ার যে স্পিড সেটা আশানুরূপ হবে না, পড়ার ইফেক্টিভিটিও আশানুরূপ হবে না। সো ভিডিওটা খুবই ক্রুশিয়াল। শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে এবং তোমার যে বন্ধু বা বান্ধব মেডিকেল অ্যাসপিরেন্ট আছে তাদেরকে অবশ্যই দেখাবে। ঠিক আছে? ওকে, লেটস স্টার্ট। আমরা শুরু করি যে ক্লাস, যে ভাইয়া অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাস অ্যাকচুয়ালি কি? অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাসে ভাইয়ারা কিভাবে পড়াবেন এবং আমি ওই ক্লাসে কিভাবে পড়বো বা আমি ওই ক্লাসে কি, কি সম্পন্ন করব? নোট করব কিনা, বই দাগাবো কিনা, এটা নিয়ে ১ম এ কথা বলি। দেখো, অ্যাডমিশন লাইফের যে পড়াশোনা এটা হচ্ছে মোর অফ প্র্যাকটিক্যাল বেসড। প্র্যাকটিক্যাল বলতে বোঝাচ্ছি ঐরকম ব্যবহারিক না। এটা বোঝাচ্ছে ইমপ্লিমেন্টেশন বেসড। ঠিক আছে? অর্থাৎ তুমি আগে থিওরি পড়েছো, এখন অ্যাডমিশনে পড়বে যে অ্যাকচুয়ালি থিওরিটা কোন, কোন জায়গায় ইমপ্লিমেন্ট হয়। তুমি আগে কোষ প্রাচীরের গঠন এত বিস্তর আলোচনা করেছো। আমরা থিওরি মোটামুটি 80% সময় থিওরিতে ব্যয় করেছি। কোষ প্রাচীরের গঠন, সূক্ষ্ম গঠন, কোষঝিল্লির গঠন, সূক্ষ্ম গঠন সবকিছু অনেক ভালোভাবে ব্যাখ্যা করেছি। কিন্তু অ্যাডমিশন লাইফে হয়তো আমরা 30 থেকে 40% সময় থিওরিতে দিব। বাট মোস্ট অফ দ্যা টাইম দ্যাট ইস 60 থেকে 70% সময় কোথায় দিব? ভাই ট্রিক্স। এইখান থেকে কি ধরনের প্রশ্ন হয়, এটা কিভাবে মনে রাখবো এবং সম্ভাব্য অর্থাৎ পরের বছর বা তোমার বছর কি, কি প্রশ্ন হতে পারে এগুলাতে। সো তুমি যখন অনলাইন ক্লাসে আসবা এই মেন্টালিটি নিয়ে আসবা যে ভাইয়া প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ আমাকে এখন বুঝাবেন না যেমন একাডেমিকের ফার্স্ট ইয়ারে বুঝাইতেন। তাহলে কি হবে? একটা ক্লাস করতে ১৫ ঘন্টা লাগবে বা একটা চ্যাপ্টার পড়তে ১৫ ঘন্টা লাগবে। খেয়াল করে দেখো, তোমাকে যখন কোষ ও কোষের গঠন পড়াই, তখন মনে হয় আমরা ওইটা ৭ টা বা ৮ টা লেকচারে ভাগ করে পড়িয়েছিলাম। তো ৭ টা বা ৮ টা লেকচার কাইন্ড অফ ১২ ঘন্টা সময়। তোমাকে একটা চ্যাপ্টার কখনোই কেউ ১২ ঘন্টা পড়াবে না বা এই ১২ ঘন্টা পড়াইলেও ওই ৩ মাসে তুমি ১২ ঘন্টা করে একটা চ্যাপ্টার হিসাব করো। কখনোই এটা ফিজিবল না। এটা হচ্ছে একটা আকাশকুসুম চিন্তা। সো তোমাকে এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে যে প্রত্যেকটা লাইন ভাইয়া তোমাকে ব্যাখ্যা করবে, যেটা হচ্ছে অত্যন্ত নিষ্প্রয়োজনীয় ব্যাপার। যদি দরকার হইতো, প্রয়োজন হইতো অবশ্যই আমরা তা করতাম। কিন্তু এটা হচ্ছে অবশ্যই একটা নিষ্প্রয়োজনীয় ব্যাপার। প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করা, অযথা জিনিসগুলা ব্যাখ্যা করা। সো যেইটা ব্যাখ্যা করার দরকার, থিওরিতে যতটুকু সময় দেওয়া দরকার ততটুকু সময় আমরা দিব। খুব ইজি থিওরি হলে অল্প সময় দিব। যদি একটু কমপ্লিকেটেড থিওরি হয় সেই ক্ষেত্রে আমরা একটু বেশি সময় দিব। বাট থিওরি থেকেও বেশি সময় আমরা কোথায় দিব? যে ঠিক আছে এটা তুমি কিভাবে মনে রাখবা, এখান থেকে প্রিভিয়াস এর কি, কি প্রশ্ন এসেছে এবং সম্ভাব্য কি, কি প্রশ্ন হতে পারে এইটাই। So তুমি যখন অনলাইন ক্লাসে আসবা এই জিনিসটা এক্সপেক্ট করে এইভাবে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে কিন্তু আসবা। ঠিক আছে? ওকে। এখন তোমার কাজ কি অনলাইন ক্লাসে? প্রথমত অনলাইন ক্লাসটা করতে হবে খুব সিনসিয়ারলি, খুব সিরিয়াসলি। এই একেকটা লাইভ ক্লাস তোমার জীবনের একটা টার্নিং পয়েন্ট হতে পারে। তুমি একটা লাইভ ক্লাসের কথা যদি মিস করে যাও, হতে পারে এখান থেকে অবজেক্টিভ চলে আসবে। তুমি ওই মিস করে যাওয়ার কারণে এই অবজেক্টিভটা পারবে না। আর ভর্তি পরীক্ষায় একটা নাম্বার 0.25 নাম্বার ইস ভেরি, ভেরি ক্রুশিয়াল। সো তোমার কাজ হবে শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাটেনটিভলি বসা এবং বসে স্যারের প্রত্যেকটা কথা এবং স্যারের লেখাগুলা ফলো করা। অর্থাৎ মনোযোগ দিয়ে কনসেপ্ট বুঝে কি, কি ট্রিক্স বলছেন, কি, কি প্রশ্ন বলেছেন, কি, কি প্রশ্ন হতে পারে বলেছেন সেইগুলা এনালাইসিস করে বোঝার চেষ্টা করা। ভাই নোট করব কিনা? ম্যান্ডেটরি না যে তোমার সবকিছু নোট করতে হবে। তোমার রং-বেরঙের নোট করে আমাকে জমা দিতে হবে। আমি এটা কখনোই বলি না। তোমরা দেখবে অনেক জায়গায় হয়তো এরকম নোট কনটেস্ট চলে আসে অ্যাডমিশন টাইমে। বাট আমি পার্সোনালি ডিসকারেজ করি, কারণ অ্যাডমিশন টাইমে স্টুডেন্টদের নোট করার জন্য, রং-বেরং করার জন্য এত সময় অ্যাকচুয়ালি নাই এবং এই সময়টা দেওয়ারও তোমার কোনো দরকার নেই। যদি বলি যে ঠিক আছে এটা হচ্ছে তোমার ইম্পোর্টেন্ট, তুমি দাগায় রাখতে পারো, টুকে রাখতে পারো। নট মোর দ্যান দিস। ঠিক আছে? ওকে। তারপর যেটা করতে হবে, আমরা দাগানো বই পড়াবো, তাই না? তোমার টার্গেট থাকবে ক্লাসের সাথে সাথেই, ক্লাস যখন শেষ হবে যাতে তোমার বইটাও দাগানো শেষ হয়ে যায়। ভাইয়া যখন জিনিসটা বোঝাবে, জিনিসটা বলবে যেখান থেকে এটা আসবে, এইভাবে ট্রিক্সে মনে রাখবা, তখন ভাইয়ার স্লাইডের সাথে, সাথে তুমি কি করবে? বইটা দাগায় ফেলবা। এখন ভাইয়া বই তো আমার নাও দাগানো কমপ্লিট হতে পারে। ক্লাসের পরপরই তোমরা আমাদের দাগানো বইয়ের পিডিএফ পেয়ে যাবা। ওই দাগানো বইয়ের পিডিএফটা দেখে ক্লাসের পরপরই তোমার দাগানোর কাজটা একদম নিষ্পত্তি করে ফেলবা তুমি। যাতে দাগানো নিয়ে আর কোনো ঝামেলা না থাকে। ঠিক আছে? আর ভাইয়া যদি ক্লাসে কোনো এক্সট্রা ইনফরমেশন বলে দেয়, তখন ওই এক্সট্রা ইনফরমেশন বইয়ে বা খাতায় লিখে রাখবা। ঠিক আছে? অথবা আমরা আমাদের মেডি মাস্টার সিরিজ থেকে এক্সট্রা ইনফরমেশন বললে সেখান থেকে বলে দিব যে এটা মেডি মাস্টার সিরিজে আছে। তুমি মেডি মাস্টার সিরিজটা থেকে এটা দাগায় ফেলবা। ঠিক আছে? তাহলে অনলাইন ক্লাসে যখন আসবো, আমি আমার ভাইয়া থেকে কি এক্সপেক্ট করব এবং আমার কাজ কি থাকবে, এটা আমি সম্মুখ একটা ধারণা পেলাম। ঠিক আছে? আর অবশ্যই অনলাইন ক্লাসগুলো মোটামুটি ২.৫ ঘন্টা ৩ ঘন্টার হয়। সো কাছে পানি রাখো। ঠিক আছে? একটা ব্যাক রেস্ট রাখো যাতে কোমরে ব্যথা না হয়। ঠিক আছে? একটু ড্রাই ফুড বা ড্রাই ফ্রুটস রাখো যাতে তোমার হাইপোগ্লাইসেমিক না ফিল হয়।
ঠিক আছে? কারণ ক্লাসগুলো তো একাডেমিক ১.৫ ঘন্টা হয় না। মিনিমাম ২.৫ ঘন্টা, মাঝে, মাঝে ৩ ঘন্টা হতে পারে। কারণ আমরা একটা চ্যাপ্টার হোললি পড়ি। অনেক সময় একটা ক্লাসে ২ টা চ্যাপ্টারও আমরা পড়ি। সো এইভাবে আমরা ক্লাসগুলা করার চেষ্টা করব। নেক্সট চলে আসি ভাইয়া। ক্লাস তো পড়লাম, ক্লাস করলাম, বই দাগাইলাম। এখন দাগানো বইগুলা কিভাবে পড়ব? এখন অনেকে কি করে জানো? যে লাইনটা দাগানো সেই লাইনটা খালি বোকার মতো মুখস্থ করতে চায়। এবং বোকার মতো বলছি কারণ এটা বোকাময় অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটা কখনোই ঠিক না। ধরো একটা ঘটনা যদি তুমি শুরুতে কি হয়েছে বা কোন সিকোয়েন্স এ ঘটনাটা আসছে, এটার সম্পর্কে সম্যক ধারণা না রাখো, তখন কি হবে? একটা নির্দিষ্ট জিনিস তুমি কখনো মনে রাখতে পারবে না। বাট তুমি যদি জানো অনেকটা শানে নজুল যে কেন আসছে একটা জিনিস, যে এই জিনিসটা এই প্রেক্ষাপটে আসছে, তখন কিন্তু ওই লাইনটা মনে রাখা ইজি। যেমন ধরো একটা প্যারা আছে, প্যারার তোমার ৫ টা লাইন ১, ২, ৩, ৪, ৫। আমি তোমাকে ৩ নাম্বার লাইনটা মনে রাখতে বললাম। দাগায় দিলাম দ্যাট ইস ইম্পোর্টেন্ট। ইনফরমেশন ইম্পোর্টেন্ট। বাট তুমি যদি না জানো যে প্রথম ২ টা লাইন কি ছিল, অর্থাৎ এই লাইনটা কোত্থেকে আসলো বা এর আউটকামটা কি, অর্থাৎ পরবর্তী লাইনগুলা, তখন কিন্তু তোমার জন্য এই লাইনটা মনে রাখা খুব টাফ হবে। তুমি হয়তো মোমেন্টালি মুখস্থ করতে পারো, পরে কিন্তু বেশিদিন তোমার ব্রেইন এটা লাস্ট করবে না। সো অবশ্যই করতে হবে, ফুল রিডিং দিতে হবে বইটা, যাতে একটা কমপ্লিট আইডিয়া পাও। তোমরা একাডেমিকে অনেকবার দিয়েছো। সো এখন ফুল রিডিং দিতে কোনো প্রবলেমই হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে। তারপর যেটা করবা, যখন একটা প্রপার আইডিয়া পেলা, তারপর হচ্ছে স্পেসিফিক লাইন যেগুলো দাগানো আছে, যেগুলো থেকে প্রশ্ন হয় বা সম্ভাব্য প্রশ্ন হতে পারে, সেই লাইনগুলা তুমি ভালো করে পড়বে। এবং সেই লাইনগুলা বুঝে কনসেপ্ট ক্লিয়ার করে মনে রাখার বা মেমোরাইজ করার চেষ্টা করবে। কখনোই এই প্রেশার নিবে না যে এখনই মুখস্থ করা লাগবে। নো, আমি কখনোই এই প্রেশার নিতাম না। আমি জাস্ট প্রেক্ষাপটটা বুঝতাম, কনসেপ্টটা বুঝতাম এবং বারবার পড়ে মনে রাখার চেষ্টা করতাম। তুমি যখনই এই প্রেশারটা নিজেকে দিবে, এটা আমাকে এখনই মুখস্থ করতে হবে, তখন দেখবা মুখস্থ করাটা বা মনে রাখাটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। সো এই প্রেশারটা কখনোই নেওয়া যাবে না। আরেকটা জিনিস বলি ভাইয়া, আমার কি একদম লেটেস্ট এডিশনের বই কিনা উচিত? হ্যাঁ, লেটেস্ট এডিশনের বইটা থাকলে বেটার। কিন্তু ১ বছর আগ পিছের যে বইগুলা থাকে এদের মধ্যে তেমন কোনো চেঞ্জ হয় না। যেমন ধরো গাজী আজমল স্যারের যে বইটা এখন আছে এবং আবুল হাসান স্যারের যে বইটা এখন আছে, অর্থাৎ লেটেস্ট এডিশনটা, তার থেকে কিন্তু ২০২৪ সালের বা ২০২৫ এর জানুয়ারির এডিশন খুব একটা চেঞ্জ হয় নাই। ঠিক আছে? সো যেই বইটাই পড়ছো কনফিডেন্টলি ভালো করে পড়ো। ভাই এই বইয়ে কি এড হইছে না হইছে আমার কাছে যেহেতু নাই, ওটা নিয়ে এত প্যানিক হওয়ার কিছু নাই, এত প্যারা খাওয়ার কিছু নাই। ঠিক আছে? ওকে। আর কেমিস্ট্রি ফিজিক্সগুলোতে খুব বেশি এত আহামরি চেঞ্জ হয় না। সো তোমার কাছে যদি ২০২৫ এর জানুয়ারির বই থাকে, দ্যাট ইস ইনাফ ফর ইউ। ঠিক আছে? ২৪ এর সেপ্টেম্বরের বই আছে। আই গেস দ্যাট উইল বি ইনাফ ফর ইউ। ঠিক আছে? আর কেউ যদি লেটেস্ট বই কিনতে চাও, ওয়েলকাম, কিনতে পারো। কোনো সমস্যা নেই। ইটস ইউর চয়েস। বা যে চয়েসটাই নাও, যে ডিসিশনটা মেক করো, সেটার প্রতি অটল থাকতে হবে এবং মেন্টালি স্ট্রং থেকে সেটা এক্সিকিউট করার চেষ্টা করতে হবে। সো আমরা দাগানো বই কিভাবে পড়বো সেটাই দেখলাম। এখন অ্যাডমিশন টাইমে ভাই চিত্র দেখবো কিনা? তোমার যদি পড়াশোনার স্টাইলটা এরকম হয় যে ভাই চিত্র দেখলে মনে রাখতে পারতেছি, সো এটা হচ্ছে অপশনাল। তুমি পড়তেও পারো, নাও পড়তে পারো, বা চিত্র দেখতেও পারো, নাও দেখতে পারো। বাট তোমার যদি মনে হয় যে ভাই চিত্র দেখলে মনে রাখতে পারি, তুমি চিত্রটা দেখো, চিত্র দেখে মনে রাখার চেষ্টা করো। বাট আমরা অ্যাডমিশন লাইফে দেখবো খুব কম ইনফরমেশনে আসে যেগুলো হচ্ছে তোমার চিত্র থেকে আসে বা চিত্র দেখে মনে রাখতে হয়। ঠিক আছে? সো দ্যাট উইল বি দ্য আইডিয়াল ওয়ে টু রিড দ্য মার্কড বুক। ঠিক আছে? ওকে, নেক্সট চলে আসি প্র্যাকটিস। ভাইয়া ক্লাস করলাম, বইটা পড়লাম, এখন প্র্যাকটিস কেমনে করব? প্র্যাকটিস বলতে অনেকে যেটা বোঝে সেটা হচ্ছে ভাইয়া প্র্যাকটিস মানে হচ্ছে আপনার কোচিং এ বা শিক্ষকদের পরীক্ষা দিব, এটা আমার প্র্যাকটিস। নো, প্র্যাকটিস মানে এটা না। আবার প্র্যাকটিস মানে ভাই প্র্যাকটিস একটা বুক দিবেন, এক্সারসাইজ বুক, সেটা প্র্যাকটিস করব। প্র্যাকটিস মানে শুধু ওইটাও না। প্র্যাকটিস মানে কি আমি তোমাকে কি বলি? প্র্যাকটিস মানে তুমি বইটা যে পড়েছো সেখান থেকে প্রিভিয়াস এর কি প্রশ্ন আসছে সেগুলো তুমি দেখবা, অর্থাৎ কোয়েশ্চেন ব্যাংক থেকে দেখবা। সেইটা থেকে প্র্যাকটিস করবা যে ঠিক আছে আমি পারছি কিনা দেখি। তারপর চলে যাবো অনুশীলনের প্রশ্নে। আমাদের একটা অনুশীলনী প্লাস বই দেওয়া আছে তোমাদের এখানে। যেখানে আমরা আবুল হাসান স্যারের, আলিম স্যারের, আজিবুর রহমান স্যারের, মাজেদা ম্যাডামের, গাজী আজমল স্যারের, অর্থাৎ অন্যান্য রাইটারের যে বইগুলো আছে সেই বইগুলোর পেছনে যে অনুশীলনের প্রশ্নগুলো আছে সেগুলা খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। এবং আমরা বইটা এমনভাবে ডিজাইন করেছি, তুমি দেখবা মডেল টেস্ট আকারে আছে। অর্থাৎ তোমার প্রশ্নের নিচে আনসার না। প্রশ্নগুলো দেওয়া, তারপর বক্স আকারে নিচে আনসারগুলো দেওয়া। সো তুমি ইজিলি কিন্তু প্র্যাকটিস করতে পারবা। পেন্সিল দিয়ে দাগাইলা, তারপর উত্তরগুলো মিলায় দেখলা। ঠিক আছে? সো প্র্যাকটিস বললে প্রথমেই আসবে কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস, অনুশীলনী প্রশ্ন প্র্যাকটিস। তারপর হচ্ছে এক্সাম এবং এক্সারসাইজ বুক। তুমি এগুলো প্র্যাকটিস করে এক্সামে চলে যাবে। এক্সাম দিবে আমাদের ডেইলি টেস্ট। এক্সাম দেওয়ার পর এটা একটা প্র্যাকটিস হলো, তারপর এক্সারসাইজ বুকে যাবা। এখন কেন বললাম তারপর এক্সারসাইজ বুকে যাও? অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোয়েশ্চেন ব্যাংক অনুশীলনী প্রশ্ন শেষ করে সময় থাকে না। তখন এক্সামটা দিয়ে দিতে হয়। সো এই ভেবে থাকবা না যে আল্টিমেটলি ঠিক আছে আমার তো এক্সারসাইজ বুক পড়া হয় না, আমি এক্সারসাইজ বুক পড়ে তারপর কোনো এক সময় এক্সাম দিব। এতে এক্সামগুলা গ্যাপ পড়ে যায়। আর এক্সামগুলো একবার গ্যাপ দেওয়া শুরু করলে তোমার এক্সামে ফেরা হয় না। সো এক্সাম দিয়ে দিবা। বাট তোমার হাতে যদি সময় থাকে এক্সাম দেওয়ার আগে তুমি এক্সারসাইজ বুকটা সলভ করো, তারপর এক্সামটা দাও। সো প্র্যাকটিস বলতে আমরা এটাকে বুঝাচ্ছি। এটা স্মার্ট প্র্যাকটিস। আগে কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে হবে, অনুশীলনী প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। তারপর সময় থাকলে এক্সারসাইজ বুকের যে আমাদের মডেল টেস্ট আকারে দেওয়া আছে সেটা প্র্যাকটিস করতে হবে। আমাদের মেডি প্র্যাকটিস সিরিজ আছে, দেখবা আমাদের মেডি প্র্যাকটিস সিরিজ। ঠিক আছে? অনেক সুন্দর নাম দিয়েছি। বায়োবিট, কেমিস্ট্রি কম্পেনিয়ন, এটসেট্রা। সো ওইখান থেকে প্র্যাকটিস করবা মডেল টেস্ট আকারে, টপিক আকারে। তারপর তুমি এক্সামটা দিবা। ঠিক আছে? এটা হচ্ছে স্মার্ট প্র্যাকটিস অ্যাপ্রোচ। সো এইভাবে তুমি প্র্যাকটিস করবা। তাহলে আমার ক্লাস গেল, বই কিভাবে পড়বো সেটা গেল, এবং হচ্ছে আমার প্র্যাকটিস কিভাবে করবো সেটা গেল। এখন চলে আসো ভাই কোয়েশ্চেন ব্যাংক যে বললেন, কোয়েশ্চেন ব্যাংকটা অ্যাকচুয়ালি কিভাবে পড়বো? কোয়েশ্চেন ব্যাংক যদি কেউ ভালো করে পড়ে, অর্থাৎ এনালাইসিস করে পড়ে, স্মার্টলি পড়ে, তখন এই কোয়েশ্চেন ব্যাংক থেকেই তার অ্যাডমিশন পিরিয়ডে 60 থেকে 70% কোয়েশ্চেন কভার আপ হয়ে যায়। এটা যে অ্যাডমিশন পরীক্ষা হোক না কেন, এটা বুয়েট হোক,
মেডিকেল হোক, ভার্সিটি হোক, ডাজন্ট ম্যাটার। এখন হোয়াট ইজ দ্য আইডিয়াল ওয়ে? ভাই আইডিয়াল ওয়েটা কি? এই আর্টটা কি অ্যাকচুয়ালি? তোমরা যারা আমার সাথে অনেকদিন ছিলে তারা জানো আমি কিভাবে এমসিকিউ সলভ করাই, ঠিক আছে? বা একটা কোয়েশ্চেন সলভ করাই। সো কোয়েশ্চেন ব্যাংক সলভের মাধ্যমে আমরা বুঝিয়েছি অনেক ক্লাসের মাধ্যমে যে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন ব্যাংক সলভ করা মানে কোয়েশ্চেনটা এনালাইসিস করা, যে প্রশ্নটা এসেছে কি চেয়েছে বা এই প্রশ্নের স্টেটমেন্টটা আর কি অন্যভাবে ঘুরিয়ে দেওয়া যাইতো, এইটা প্রথমে আইডিয়া করতে হবে। তুমি যত সিনারিও আইডিয়া করতে পারবা, তুমি যত ভিজুয়ালাইজ করতে পারবা, পরীক্ষার হলে তোমার কাছে তত বেশি পরিচিত মনে হবে জিনিসগুলা। ঠিক আছে? তারপর হচ্ছে টপিক এনালাইসিস। এই যে ভাইয়া প্রশ্নটা এসেছে এটা কোন টপিক থেকে এসেছে? যে টপিক থেকে এসেছে সেই টপিকটা ইম্পোর্টেন্ট, সেই টপিক থেকে প্রশ্ন হয়। আর আমাদের কোয়েশ্চেন ব্যাংকে কি টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সুন্দর করে সাজানো আছে। যদিও সাজানো আছে তবুও তুমি আরেকটু ভাববা। বইয়েরটার সাথে দেখলা, নিজে ভাবলা, আরো বেশি সিমেন্টেড হলো। তখন দেখবা কোয়েশ্চেন ব্যাংক না দেখেও তুমি একবার পড়ার পর বলতে পারবা যে এই চ্যাপ্টারের এই জিনিসগুলো থেকে ইম্পোর্টেন্ট, এই জিনিসগুলো থেকে প্রিভিয়াস ইয়ার মেডিকেল প্রশ্ন এসেছে। ঠিক আছে? টপিক এনালাইসিস করো, তারপর অপশন এনালাইসিস। ধরো একটা এমসিকিউ ৪ টা অপশন আছে। তুমি যদি কোয়েশ্চেন ব্যাংকটা এমনভাবে পড়ো যে ঠিক আছে, কোয়েশ্চেন পড়লাম, আনসার হচ্ছে সি, দেখে রেখে দিলাম। দ্যাট ইজ নট দ্য আইডিয়াল ওয়ে। তোমাকে আনসার সি কেন হলো এটা এনালাইসিস করতে হবে। আনসার এ, বি, ডি কেন হলো না বা আনসার এ, বি, ডি কখন হইতো উত্তর, সেটা আনসার করতে হবে। ঠিক আছে? যেমন ধরো তোমার একটা প্রশ্ন আসলো যে নিচের কোনটি রক্তে গ্লুকোজের মাত্রা কমায়? তোমার উত্তর হচ্ছে ইনসুলিন, রাইট? আদার্স অপশনে ছিল ধরো গ্লুকাগন, ছিল সোমাটোস্ট্যাটিন, ছিল প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তোমাকে জানতে হবে যে আদার্স যে অপশনগুলো আছে গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এই অপশনগুলা কি করে বা এদের কাজ কি, এটা তোমাকে পড়তে হবে। তাহলে খেয়াল করো, একটা প্রশ্ন পড়ছো তুমি কিন্তু বেসিক্যালি ৪ টা টপিকের যাবতীয় ইনফরমেশন গ্যাদার করে ফেলেছো একটু এনালাইসিস করে পড়ার মাধ্যমে। সো অপশন এনালাইসিস ইজ এ মাস্ট। তোমাকে এভাবে পড়তেই হবে। তারপর হচ্ছে আমরা রেকর্ডেড ভিডিও সিরিজ দিচ্ছি। অ্যাকচুয়ালি এই যে কোয়েশ্চেন এনালাইসিস, টপিক এনালাইসিস, অপশন এনালাইসিস তুমি কিভাবে করবা, এগুলো একটা কমপ্লিট গাইডলাইন শেয়ার। প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা রেকর্ডেড ভিডিও দিচ্ছি কোয়েশ্চেন ব্যাংকের উপর। তুমি যখন কোয়েশ্চেন ব্যাংকটা পড়া শুরু করো, তখন কোয়েশ্চেন ব্যাংক হাতে নাও, আমাদের হোয়াইট কোড বল যেটা আছে সেটা সামনে রাখো এবং রেকর্ডেড ভিডিওটা দেখো। ভিডিও দেখে ভিডিওর সাথে তুমি কোয়েশ্চেন ব্যাংক পড়াটা শেষ করে ফেলো। ঠিক আছে? এরকম একটা কমপ্লিট গাইডলাইন পাবা ওই কোয়েশ্চেন ব্যাংক সলভের সময়। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো মাথায় রেখে কোয়েশ্চেন ব্যাংক সলভ করব। আর আমাদের অ্যাসিস্ট্যান্স হিসেবে আসে আমাদের রেকর্ডেড ভিডিও সিরিজ। সেই রেকর্ডেড ভিডিও নিব, যেমন ধরো কোষ রসায়ন তুমি পড়ছো, কোষ রসায়নের কোয়েশ্চেন ব্যাংক তুমি এনালাইসিস করবা, কোষ রসায়নের ভিডিওটা সামনে রাখবা, কোয়েশ্চেন ব্যাংকটা হাতে নিবা, তারপর পড়াশোনা শুরু করবা। ঠিক আছে? এবং অবশ্যই যদি কোয়েশ্চেন ব্যাংক পড়ার সময় মনে হয় যে কোয়েশ্চেন ব্যাংকের উত্তরটা একটু কনফিউজিং মনে হচ্ছে, তখন প্লিজ কোরিলেট উইথ দ্য টেক্সট বুক। টেক্সট বুক হচ্ছে তোমার আল্টিমেট গো টু বুক। কোন বিপদে পড়লে টেক্সট বুকে যেতে হবে। ঠিক আছে? ওকে। এখন চলে আসো ভাইয়া অনুশীলনী প্রশ্ন ব্যাংক সলভ। এটা কেন বলছি? কারণ অনেক এনসিটিভি কর্তৃক অনুমোদিত রাইটারের বই আছে। সব রাইটারের বইয়ের পেছনে অনুশীলনী প্রশ্ন আছে। তুমি কি ১১ টা রাইটারের বইয়ের অনুশীলনী প্রশ্ন সলভ করবা? এতে কি হবে? তোমার একটা চ্যাপ্টার পড়তেই ৩ দিন ৪ দিন সময় লেগে যাবে। সো ফাইন্ড আউট করতে হবে যে কোন রাইটারের বই থেকে অনুশীলনী প্রশ্ন পড়তে হবে। আমাদের যে অনুশীলনী বইটা আছে অনুশীলনী প্লাস, সেখানে আমরা মেক্সিমাম অ্যামাউন্ট অফ রাইটারের অনুশীলনী প্রশ্ন দিয়েছি। ঠিক আছে? কিন্তু সময় সাপেক্ষতা হিসাবে আমাকে অবশ্যই প্রায়োরিটি বেসিসে কোনগুলা পড়তে হবে সেভাবেই পড়তে হবে। এবং দেখবা আমাদের বইয়েও এরকম প্রায়োরিটি আকারে সাজানো আছে। যেমন ধরো বায়োলজির ক্ষেত্রে যদি জুলজি আমি পড়াশোনা করি, একটা চ্যাপ্টার পড়ার পর ওই চ্যাপ্টার অনুশীলনী প্রশ্ন কোন রাইটারের থেকে আমরা পড়ব, সবার আগে চলে আসবে গাজী আজমল স্যার। স্যারের বইয়ের অনুশীলনী প্রশ্নগুলো পড়তে হবে ব্যাখ্যা সহ। তারপর আসবে আব্দুল আলিম স্যার, তার অনুশীলনী প্রশ্নগুলো পড়তে হবে। তারপর হচ্ছে মাজেদা ম্যাডাম, ম্যাডামের বইয়ে যে অনুশীলনী প্রশ্ন আছে সেগুলো পড়তে হবে। এইগুলা ভালো করে পড়ার পর তোমার যদি মনে হয় আমার কাছে অঢেল সময় আছে, দেন তুমি পারভিন ম্যাডাম পড়ো, আশরাফ স্যার পড়ো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আমাদের বইয়ে দেখবা আমরা টপিক ওয়াইজ এবং কোন রাইটার থেকে নিয়েছি, কোন রাইটার অনুশীলনী প্রশ্ন সেটা দিয়ে দিয়েছি। ওই ট্যাগলাইন দেখে প্রথমে এই ৩ টা ট্যাগলাইনের প্রশ্নটা তুমি পড়বা আগে। এই ৩ টা রাইটারের ট্যাগলাইন ওয়ালা প্রশ্নগুলো আগে পড়বা, তারপর পারভিন ম্যাডাম, তারপর আশরাফ স্যার। ঠিক আছে? জুলজির ক্ষেত্রে। বোটানির ক্ষেত্রে কোন ট্যাগগুলা? আবুল হাসান স্যারের ট্যাগ, আব্দুল আলিম স্যার, তারপর আজিবুর রহমান স্যার। এইগুলা পড়ার পর যদি সময় থাকে তারপর চলে যাও গাজী আজমল স্যার, আশরাফ স্যার। ঠিক আছে? হোয়াটএভার ইউ ওয়ান্ট। বাট এইগুলা প্রায়োরিটি বেসিসে পড়া লাগবে। আমাদের বইয়ে দেখবা সুন্দর করে টপিকের আন্ডারে প্রশ্ন দেওয়া, প্রশ্নের পরে ট্যাগলাইন দেওয়া ব্র্যাকেট দিয়ে। যেটা আলিম স্যারের বইয়ের, এটা হচ্ছে আবুল হাসান স্যারের বই, এটা পারভিন ম্যাডামের বই, এটা আজিবুর রহমান স্যারের বই। সেই ট্যাগগুলো দেখে পড়ে ফেলবা। সো এটা বায়োলজির ক্ষেত্রে তোমার পেপার ওয়াইজ প্রায়োরিটি লিস্ট এটা। এখন চলে আসি কেমিস্ট্রির ক্ষেত্রে। ফার্স্ট প্রায়োরিটি হাজারি ওনাক স্যার, সেকেন্ড কবির স্যার, তারপর গুহ স্যার। এই ৩ টা পড়ার পর তোমার যদি সময় থাকে দেন তুমি সুইচ করো স্বপন কুমার মিস্ত্রি স্যার বা আরো অন্যান্য স্যারের বইয়ে। বাট এই ৩ টা হচ্ছে প্রায়োরিটি লিস্ট কেমিস্ট্রির ক্ষেত্রে ২ পেপারই। ফিজিক্সের ক্ষেত্রে সবার আগে আমির হোসেন স্যার, শাহজাহান তপন স্যার, তোফাজ্জল স্যার। তুমি যদি এই ২ টা পড়ো ভালো করে ইনাফ। তারপর যদি সময় থাকে তোফাজ্জল স্যার পড়ো, তারপর আরো রাইটার আছে তাদের বই পড়ো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আর কেমিস্ট্রি ফিজিক্স পড়ার সময় যদি দেখো একটা অনেক টাফ ম্যাথ আছে, যদিও আমরা চেষ্টা করেছি একদম মেডিকেল স্ট্যান্ডার্ড অনুশীলনী প্রশ্ন ব্যাংকটা সাজানোর, তো এরকম মেডিকেল স্ট্যান্ডার্ড না এরকম প্রশ্ন তুমি খুব একটা পাবা না, সো তোমার জন্য ইজি হবে। বাট যদি দেখো এরকম অনেক টাফ ম্যাথ চলে আসে, যে ম্যাথটা করতে ১ পাতা সময় লাগে বা ১ পাতা লিখতে হয়, ৫-৬ টা ক্যালকুলেশন করতে হয়, ক্যালকুলেটর ছাড়া সম্ভব না, ওইগুলা স্কিপ করো, ওইগুলা স্কিপ করো। ঠিক আছে? ওকে। সো এইভাবে আমরা অনুশীলনী প্রশ্ন ব্যাংকটা সলভ করব। এবং আমাদের অনুশীলনী প্রশ্ন ব্যাংকের বিউটি হচ্ছে ওই যে মডেল টেস্ট আকারে দেওয়া, তো প্রশ্নগুলো এক জায়গায় দেওয়া,
নিচে উত্তর নাই। সো তোমার এইভাবে দেখে দেখে পড়া লাগবে না। প্রশ্নগুলো দেখবা, উত্তর করবা, তারপর নিচে বক্সে আনসার দাও, আনসার মিলাবা। যেটা ভুল হয়েছে সেটা আবার বই থেকে দেখে পড়ে ফেলবা। ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য আইডিয়াল ওয়ে ফর সলভিং অনুশীলনী প্রশ্ন ব্যাংক বা এক্সারসাইজ কোয়েশ্চেন ব্যাংক। এখন চলে আসি ভাইয়া যে মেডি মাস্টার যে বইটা দিচ্ছেন, এটা কিভাবে পড়বো? তো মেডি মাস্টার আমি বলি, মেডি মাস্টার হচ্ছে একটা মাস্টার বুক যেখানে সব রাইটারের ইনফরমেশন গুলো দেওয়া আছে। সো আমরা বইটা কিভাবে সাজিয়েছি দেখো। সো তুমি যখন একটা চ্যাপ্টার পড়বা তখন আমরা ওইভাবে সাজিয়েছি যে এই চ্যাপ্টারের মেইন রাইটার কে? বোটানির ক্ষেত্রে আবুল হাসান স্যার হচ্ছে মেইন রাইটার। আমরা প্রায়োরিটি বেসিসে পড়ি, তাই না? তারপর হচ্ছে জুলজির ক্ষেত্রে গাজী আজমল স্যার। সো আমরা মাস্টার বুকে সাজিয়েছি একটা টপিক যে এই টপিকের গাজী আজমল স্যার এই জিনিসগুলো দেওয়া আছে। তাহলে এই জিনিসগুলোকে ফ্লো চার্ট আকারে দিয়ে দেই স্টুডেন্টের জন্য যাতে ভালো করে মনে রাখতে পারে। একটা বক্স আকারে দিয়ে দেই। তারপর গাজী আজমল স্যারের ওই টপিকে ইনফরমেশনগুলো সাজিয়ে দেওয়ার পর যদি মনে হয়েছে যে এই টপিক থেকে আলিম স্যারের একটা ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট, পারভিন ম্যাডামের একটা ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট, মাজেদা ম্যাডামের একটা ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট, দেন আমরা এক্সট্রা ইনফরমেশন হিসেবে ওই টপিকের নিচে রাইটারের নাম লিখে ইনফরমেশনটা দিয়ে দিয়েছি। যে ঠিক আছে আমরা প্রাণী শ্রেণীবিন্যাস পড়ছি, পরিফেরা পড়ছি, পরিফেরার বৈশিষ্ট্য আজমল স্যারের যা আছে তা তো আমরা লিখলামই, দেখলামই, কিন্তু পরিফেরার বৈশিষ্ট্য হিসেবে মাজেদা ম্যাডামের বইয়ে এই ইনফরমেশনটা আছে, এটা ইম্পর্টেন্ট, আমরা মাস্টার বুকে সেটা দিয়ে দিয়েছি। তো তুমি মাস্টার বুকে যদি ক্লাসে বলে দেই সেই মাস্টার বুক থেকে সেই ইনফরমেশন গিয়ে পড়ে ফেলবা। বাট অবশ্যই মেডি মাস্টার পড়ার সময় ক্লাসের সাথে কোরিলেট করতে হবে। তুমি কখনো এটা চেষ্টা করবে না যে মেডি মাস্টার বইটা তুমি একদম A to Z পুরোটা মুখস্থ করবা। এটা করার দরকার নাই, এটা করতে চাও হচ্ছে বোকামি। মেডি মাস্টার থেকে ভাইয়ারা যেভাবে বলবে সেইভাবেই তুমি জিনিসগুলো পড়বা, সেই ইনফরমেশনগুলাই পড়বা। ঠিক আছে? সব এক্সট্রা রাইটার ইনফরমেশন কখনোই মুখস্থ করা লাগে না, মনে রাখা লাগে না, এত কিছু আসে না। ঠিক আছে? সো আবারো বলছি মেডি মাস্টার কিভাবে সাজানো হয়েছে, কিভাবে তুমি পড়বা এবং কেন ক্লাসের সাথে এবং ভাইয়াদের কথার সাথে মেলানো খুব ইম্পর্টেন্ট। আদারওয়াইজ তুমি অতল গহ্বরে হারিয়ে যাবা। বুঝছো? এবং মেডিকেল ভর্তি পরীক্ষা বা যেকোনো ভর্তি পরীক্ষায় ভালো করতে হলে রিসোর্সে হারায় গেলে হবে না। একদম স্পেসিফিক থাকতে হবে। কি করতে চাও, কি পড়তে হবে এগুলো নিয়ে একদম ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। ওকে, নেক্সট চলে আসো রিভিশন স্ট্র্যাটেজি। কিভাবে রিভিশন দিবা? সো রিভিশন স্ট্র্যাটেজি বেসিক্যালি ৩ ভাগে ভাগ করবা। ডেইলি, উইকলি এবং মান্থলি। ঠিক আছে? ডেইলি কি? তুমি সকাল থেকে রাত পর্যন্ত যা পড়বা, তুমি রাতে ১ ঘন্টা সময় রাখবা। অবশ্যই ১ ঘন্টা মিনিমাম সময় রাখবা যে সারাদিন যা পড়েছো তা পড়া। এখন কথা ভাইয়া আমি সারাদিন পড়েছি ১২ ঘন্টা। ১২ ঘন্টার পড়া তো আমি ১ ঘন্টায় পড়তে পারব না। I know, বাট রিভিশন স্ট্র্যাটেজি কি ধরো তুমি ১২ ঘন্টার মধ্যে ৪ ঘন্টা পড়লা বায়োলজি। এই ৪ ঘন্টার মধ্যে তুমি দেখলা যে ৪ টা টপিক তুমি বায়োলজির খুবই কঠিন, একটু পরপর ভুলে যাচ্ছ। তুমি সেগুলো মার্ক করে রাখো যে ভাই এগুলো পারতেছি না কিন্তু ইম্পর্টেন্ট। কেমিস্ট্রি কিছু পড়েছো, কোন টপিক তোমার বারবার ভুলে যাও, মনে রাখতে পারছো না, কঠিন মনে হচ্ছে, যেটাই কঠিন মনে হয় তুমি স্টার দিয়ে রাখো। ফিজিক্স সেম, জিকে সেম, ইংলিশ সেম। সো রাতে যখন রিভিশন দিবা তখন এই যে টপিকগুলা মনে হচ্ছিল কঠিন, যে টপিকগুলো বারবার ভুলে যাচ্ছ, তুমি স্টার মার্ক করেছিলে, সেই টপিকগুলা এবং ইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট এবং ভুলে যাও সেই টপিকগুলা ডেইলি তুমি রিভিশন দিবা রাতে মিনিমাম ১ ঘন্টা। অনেকে পড়ে যায় বাট রিভিশন দেয় না। সো সকালে ঘুম থেকে উঠে দেখে ভুলে গেছে। সো সারাদিন যা পড়েছো এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট প্লাস ভুলে যাও, যেগুলো ইম্পর্টেন্ট প্লাস কমপ্লিকেটেড মনে হয়েছে সেগুলো তুমি ১ ঘন্টা রিভিশন দাও। তারপর হচ্ছে উইকলি, সেম জিনিস। সপ্তাহে ৭ দিন যা পড়ছো, প্রত্যেকদিন তোমার একটা লিস্ট হবে না কঠিন জিনিসগুলার? হবে কিনা? অবশ্যই হবে। সেই কঠিন জিনিসগুলার লিস্টগুলা তুমি ধরে উইকলি একদিন সেগুলা ভালো করে রিভিশন দাও। রিভিশন দিতেই হবে। কারণ তুমি যদি একটা জিনিস শনিবারে পড়ো, নেক্সট ৭ দিনে তুমি যদি সেই জিনিসটা না পড়ো, তোমার ব্রেইন থেকে সেটা 50, 60, 70, 80% মুছে যাবে। সো ইউ হ্যাভ টু গো থ্রু দিস কন্টিনিউয়াস প্রসেস কল্ড রিভিশন। রিভিশন ইস ভেরি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তারপর হচ্ছে মান্থলি। সেম ভাবে তুমি তো পুরা ৩০ দিন যা পড়ছো সর্ট আউট করে রাখছো। যে ভাই এই জিনিসগুলো প্যারা হয় আমার, এই জিনিসগুলো ভুলে যাই, এই জিনিসগুলো ডেইলি টেস্টে ভুল করছি, উইকলি টেস্টে ভুল করছি। সেই জিনিসগুলো তুমি রিভিশন দাও। ঠিক আছে? সেই জিনিসগুলো রিভিশন দাও। কারণ কোচিং এ কি হবে? একটা চ্যাপ্টার আমরা পড়াবো, এই চ্যাপ্টার তো তোমাকে ২ বার পড়াবো না। ১ বার পড়াবো। আরেকবার হয়তো রিভিউ বা কোয়েশ্চেন এনালাইসিস করতে পারি। ওটা অপশনাল। কারণ আমাদের তোমার সিলেবাস তাতে শেষ করতে হবে। কিন্তু তোমার তো ভাই নিজ তাগিদে বারবার রিভিশন দিতে হবে। তোমাকে তো ১০ বার আমি ওই চ্যাপ্টারটা পড়াবো না। কিন্তু তোমার তো ১০ বার রিভিশন দিতে হবে। সো রিভিশন স্ট্র্যাটেজি তাই বলে দিচ্ছি কিভাবে রিভিশন স্ট্র্যাটেজি তোমার সাজাতে হবে। এই স্ট্র্যাটেজিতে আমরা পড়ছি, এই স্ট্র্যাটেজিতে পড়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভালো রেজাল্ট করাইছে। সো আই এম জাস্ট কনভেইং দ্য মেসেজ টু ইউ। ইউ হ্যাভ টু ফলো দিস স্ট্র্যাটেজি। তো এভাবে মান্থলি রিভিশন দাও। ঠিক আছে? সো রিভিশন স্ট্র্যাটেজি তুমি বুঝতে পেরেছো, বাট রিভিশন দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। অনেকবার বলছি, সো এটা মাথায় একদম গেঁথে রাখো। ঠিক আছে? ওকে। এক্সাম দেওয়া ও দেওয়ার পর সলভ। এক্সাম দেওয়া, অনেকে এক্সাম দিতে চায় না। ভাই পড়া হয় নাই, সবগুলা বই পড়তে পারি নাই, সবগুলো এক্সারসাইজ সলভ করতে পারি নাই, প্র্যাকটিস করতে পারি নাই, পরীক্ষা দিব না, নাম্বার কম আসবে। নাম্বার কম আসলে তোমাকে মেরে ফেলবে? নো। তোমাকে জেল হবে? না। পরীক্ষাটা কিসের জন্য? রেগুলারিটি মেইনটেইন করে পরীক্ষাটা কেন দিতে হয়? তোমার ভুলগুলা ধরতে, পরীক্ষা দেওয়ার হ্যাবিচুয়েশন ক্রিয়েট করতে, পরীক্ষা দেওয়ার মাসল মেমোরি ক্রিয়েট করতে, অবজেক্টিভ দাগানোর প্র্যাকটিস করতে, পরীক্ষার প্রেশার হ্যান্ডেল করতে, অল্প সময়ে বেশি এমসিকিউ দাগানোর প্র্যাকটিস করানোর জন্য। কোনটা দাগাবো, কোনটা দাগাবো না, যে ভুলটা দাগালে মাইনাস হবে, মাইনাস মার্কিং কন্ট্রোলিং এর জন্য। সো অনেকগুলা কারণে তোমার এক্সাম নেওয়া হচ্ছে। সো ভাই এই যে অজুহাত যে সব পড়া হয় নাই, এই অজুহাত না দিয়ে পরীক্ষা দিবা রেগুলারিটি মেইনটেইন করে তুমি অবশ্যই পরীক্ষা দিবা। পরীক্ষা মিস করা যাবে না। আর তুমি পড়াশোনাটাকে ওইভাবেই ডিজাইন করবা যে তুমি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারো। এইজন্যই বলেছি সব রাইটারের বই পড়ার দরকার নাই। সব বইয়ের অনুশীলনের প্রশ্ন সলভ করার দরকার নাই। এক্সারসাইজ বুকে যা আছে যদি সব সলভ না করা হয় দরকার নাই।
এইজন্যই আগের জিনিসগুলা বলা যে কিভাবে প্রায়োরিটি বেসিসে তুমি সাজাবা জিনিসগুলা। কিভাবে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ আউটপুট তুমি ক্লাস থেকে নিবা। যাতে ক্লাসের পর কম সময়ে তুমি ওই চ্যাপ্টারটা পড়ে ফেলতে পারো। ঠিক আছে? সো পরীক্ষা দিতেই হবে রেগুলারিটি মেইনটেইন করে। তারপর কনফিডেন্ট হয়ে পরীক্ষা দিতে হবে। কনফিডেন্স আরো বাড়াইতে হবে। পরীক্ষা দিয়েছি, আচ্ছা কয়েকটা ভুল হইছে। হতাশ হওয়ার কিছু নাই। দ্যাটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। তুমি নেক্সটে আরো বেটার করবে আরেকবার পড়লে। এইটা নিজের মধ্যে গেঁথে ফেলতে হবে। এই কনফিডেন্স রাখতে হবে। এত লো কনফিডেন্স নিয়ে ভর্তি পরীক্ষা ভালো করা যায় না। ট্রাস্ট মি, তুমি সবাইকে জিজ্ঞেস করো যারা অনেক পড়াশোনা করে কিন্তু কনফিডেন্স লো। দেখে যে পরীক্ষা হলে পারতেছে না। ভয়ে ভুল জায়গায় ফেলছে। পারা জিনিস। মানে পরীক্ষার হল ছাড়া 99 টাইমস সে পারবে 100 র মধ্যে। কিন্তু পরীক্ষা হলে ভুল করে। বিকজ অফ দিস লো কনফিডেন্স। সো ভয় পাওয়া যাবে না। ফিয়ারলেসলি পড়তে হবে। ঠিক আছে? ফিয়ারলেসলি ক্যালকুলেটলি আমরা পড়ব ইনশাআল্লাহ। কনফিডেন্স ডেভেলপ করতে হবে, কারেকশন করতে হবে। পরীক্ষায় কি ভুল হয়েছে, কেন ভুল হয়েছে একটু এনালাইসিস করো। যে প্রশ্নটা ভুল হয়েছে ওই টপিকটা বই থেকে আরেকটু ভালো করে দেখে নাও। মনোযোগের সাথে দেখে নাও। তুমি একটা চার্ট করো বা একটা আলাদা নোটপ্যাড রাখো। যে নোটপ্যাডে তুমি বেসিক্যালি কোন টপিকগুলা ভুল করেছো ডেইলি টেস্টে, কোন টপিকগুলা উইকলি টেস্টে ভুল করেছো, কোন টপিকগুলা মান্থলি টেস্টে ভুল করেছো, কোন এমসিকিউ গুলা ভুল করেছো সেইগুলো যাতে লিখে রাখো তুমি। অনেকে দেখে রেখে দেয়, আচ্ছা ঠিক আছে পারবো। এটা ভুল হইছে পরে পারবো ইনশাআল্লাহ। বাট নো, নেভার ডু দ্যাট। তোমার একটা প্রপার হিস্ট্রি হোক, যে হিস্ট্রিটা হোক যে এই জিনিসগুলো ভুল করছি। ওই যে জিনিসগুলো ভুল করছো এগুলো যখন তুমি হিস্ট্রিটা দেখে পড়ে ফেলবা তখন ওই জিনিসগুলো আর ভুল হবে না। অনেকে দেখবে এরকম হইছে, তোমার লাইফে হইছে যে এক জিনিস বারবার ভুল করছো। এই জিনিস একটা পরীক্ষা ভুল করছো, পরে 2 মাস পর আরেকটা পরীক্ষা হইছে, এই পরীক্ষাতে সেম জিনিসই ভুল করছো। এটা কেন? কারণ তুমি প্রপার ট্র্যাক করো নাই যে কি ভুল হইছে, কেন ভুল হইছে। প্রপারলি তুমি সেটা কারেকশন করো নাই, সলভ করো নাই। বাট এখন কিন্তু এই সুযোগ নাই। তোমাকে অবশ্যই সেম ওয়েতে কারেকশন করতে হবে, ঠিক যেমনভাবে তুমি কোয়েশ্চেন ব্যাংক পড়েছিলে। ঠিক আছে? সো রেগুলারিটি মেইনটেইন করে পরীক্ষা দাও ভাই। কনফিডেন্স হারানো যাবে না, ফিয়ারলেস থাকতে হবে। রেগুলার পরীক্ষা দিয়ে কি ভুল হয়েছে, কেন ভুল হয়েছে কারেকশন করতে হবে। আরেকটা জিনিস, নো কম্পারিজন উইথ আদার্স। কম্পারিজন কিলস। দেখবা তোমার একটা বন্ধু এত পায়া ফেলছে, তুমি হতাশায় চলে যাবা। সো আমি যেটা বলি, প্রথম ১-১.৫ মাস কোনো কম্পারিজনই নাই। তোমার টাইমলাইনে তুমি আগাও। তুমি ধরো আজকে পরীক্ষায় ৫০ এ ৩০ পাইছো। তোমার টার্গেট থাকবে নেক্সট পরীক্ষায় তোমাকে বিট করা ৫০ এ ৩৫ পাওয়া। তোমার এটা দেখার দরকার নাই আরেকজন ৫০ এ ৪৫ পাইছে। সেই হতাশা তোমার পড়াই হবে না। তোমার মোরাল এই জায়গা থেকে এই জায়গায় চলে আসবে। দ্যাট ইস ভেরি হার্মফুল। এবং আমি বলি কম্পারিজন সুইসাইডাল। কম্পারিজন করলে নিজের ক্ষতি ছাড়া কিছু হয় না। কম্পারিজন করলে কার সাথে করবা? নিজের প্রিভিয়াস এক্সামের সাথে করবা। অন্যের সাথে না। ঠিক আছে? এবং আমি বলি সেট ইউর গোল, নো দ্যাট ইন হুইচ ট্র্যাক ইউ হ্যাভ টু রান, দেন রান লাইক এ ব্লাইন্ড হর্স। আর কিছু দেখার দরকার নাই। কারণ দৌড়ানোর সময় তুমি যদি অন্যের ট্র্যাকের দিকে লক্ষ্য রাখো তখন কি হবে? হোঁচট খেয়ে পড়ে যাবা। সো ফোকাস অন ইয়োরসেলফ, ইয়োর প্রোগ্রেশন, ইয়োর ডেভেলপমেন্ট। সো এইভাবে আমি এক্সাম দিব রেগুলার এবং এক্সামের পর এইভাবে সলভ করব। ঠিক আছে? ওকে। দেন চলে আসি ভাই, শিখর এতগুলো বই দিচ্ছেন, প্রায় ১৭ টা বই, চেকমেট সহ। সেই বইগুলো আমরা কিভাবে সলভ করব? সো এটা আমি একটা ফ্লো চার্ট বানিয়েছি, খেয়াল করো। তুমি তো ক্লাস করবা, তাই না? ক্লাস করার সময় অবশ্যই তোমার টেক্সট বুকটার সাথে থাকবে। তুমি দাগায় ফেলতে পারো। এবং পাশাপাশি মেডিমাস্টার সিরিজের বইটা রাখবা সাথে। যে সাবজেক্টের ক্লাস হবে সেই সাবজেক্টে, যে পেপারের ক্লাস হবে সেই পেপারটা। যাতে কি হয়, কোনো এক্সট্রা ইনফরমেশন ভাই বললে তুমি বই থেকে দাগায় ফেলতে পারো। যে ঠিক আছে আমরা ধরো কোষের গঠন পড়ছি, আমরা আবুল হাসান স্যারের বই দাগায় দিচ্ছি, বুঝাই দিচ্ছি। তারপর বললাম ঠিক আছে ইনফরমেশনটা গলজি বডি থেকে আলিম স্যার থেকে আসে। তুমি এটা পড়ে রাখতে পারো। তুমি মেডিমাস্টার থেকে গলজি বডি নাও, আলিম স্যারের বইটা দাগায় রাখো, শেষ। ঠিক আছে? ওকে। আরেকটা কাজ করতে পারো, তুমি তো জানো তোমাকে রুটিন দেওয়া হবে যে এই দিনে ভাই এই চ্যাপ্টারটা পড়াবে। তুমি এই চ্যাপ্টার ক্লাস করার আগে কোয়েশ্চেন ব্যাংক থেকে জাস্ট একবার একটু গ্লিম্পস নিয়ে আসো যে এই চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসছে, এবং টেক্সট বুকটা একবার জাস্ট ফ্ল্যাট রিডিং দিয়ে আসো। যে একবার রিডিং দিয়ে যাই। তাহলে কি হবে, ভাইয়ের কথার সাথে সাথে তুমি রিডিংটা মিলাইতে পারবা। তোমার ক্লাসটা ম্যাক্সিমাম রেজাল্ট তুমি পাবা ক্লাস থেকে। ঠিক আছে? তারপর তো ক্লাসের শেষে টেক্সট বুকটা পড়লাম, দাগানো বই কিভাবে পড়ে বলে দিয়েছি। ঠিক আছে? মেডি মাস্টার থেকে কি পড়বা সেটা বলে দিয়েছি। যেটা দরকার লাগে সেটাই, সব পড়ার দরকার নাই। এবং এই যে টেক্সট বুকের ইনফরমেশন গুলা বা মেডিমাস্টার ইনফরমেশন গুলা মনে রাখার জন্য আমাদের একটা মেডি হ্যাক নামে বই আছে, যেখানে ছড়া দিয়ে বিভিন্ন ট্রিক্স দিয়ে আমরা মনে রাখানোর চেষ্টা করেছি। তোমার যদি হেল্প প্রয়োজন হয় সেই বইটাকে যাও, সেই বই থেকে ওই জিনিসগুলো মনে রেখে ফেলো, পড়ে ফেলো। বা নিজে যদি কিছু ওয়ে উদ্ভাবন করো, সেই ওয়ে উদ্ভাবন করে মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে? ওকে, তাহলে তুমি পড়লা। তারপর হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক পড়বা ভালো করে। ওই যে কোয়েশ্চন ব্যাংক যেভাবে এনালাইসিস করে পড়তে বলছি এভাবে পড়ো। অনুশীলনী প্লাস অনুশীলনীর প্রশ্ন ব্যাংকটা যেভাবে এনালাইসিস করে পড়তে বলছি, যে প্রায়োরিটি লিস্টে পড়তে বলছি সেভাবে পড়ে ফেলো। তারপর সময় পেলে এক্সারসাইজ বুকটা দেখো। আমাদের এক্সারসাইজ বুকটা মডেল টেস্ট আকারে দেওয়া, যেখানে বেসিক্যালি টপিকের আন্ডারে কয়েকটা এমসিকিউ থাকবে, যে এমসিকিউর উত্তর নিচে থাকবে না। সো পরীক্ষার মতো তুমি দাগাও, তারপর বক্সে উত্তরের সাথে মিলিয়ে দেখো তোমার কতটা ভুল হয়েছে, তোমার প্রিপারেশন কতটুকু। যদি ভুল হয়, প্যারা খাওয়ার কিছু নেই, ভুল সবারও হয়। ঠিক আছে? সবারই হয় ভুল। ওই ভুলগুলো টপিক থেকে হচ্ছে, সেই টপিকটা মেইন বই থেকে আরেকবার একটু পড়ে নাও, দ্যাটস অল, আর কিছুই না। ঠিক আছে? প্যানিক করা যাবে না। তো এটা হচ্ছে আমাদের বইগুলো পড়ার পারফেক্ট ফ্লো চার্ট, পারফেক্ট সিকোয়েন্স। এখন চলেছি ভাই ইংলিশ কিভাবে পড়বো, জিকে কিভাবে পড়বো। তো প্রথম কথা, তোমরা অনেকটা আছে না যে ভাত জোটে না পোলাও নিয়ে কারাকারি, এই টাইপের অবস্থা। তোমার অবশ্যই মাথায় রাখতে হবে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এখানে কিন্তু 75 মার্কস। তো তোমরা এইগুলা বাদ দিয়ে জিকে ইংলিশ নিয়ে এতটাই প্যারা খাও যে মনে হয় যে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা ইজ অল অ্যাবাউট জিকে এন্ড ইংলিশ। বাট তোমার মাথায় রাখতে হবে জিকে মাত্র 10 নাম্বার, ইংলিশ হচ্ছে 15 নাম্বার। কিন্তু বাকি 75 নিয়ে খুব সিরিয়াস থাকতে হবে। তাই বলি ভাই জিকে ইংলিশ পড়বো না? হ্যাঁ পড়বো, বাট একটু স্মার্টলি পড়তে হবে। কি স্মার্টলি ভাইয়া?
ইংলিশ পড়ার সময় তোমাকে মাথায় রাখতে হবে ডেইলি ইংলিশ পড়বা। একদিনে ভাই ইংলিশ একদম ১০০ পৃষ্ঠা পড়ে ফেলো। নো, ডোন্ট ডু দ্যাট। ইনফ্যাক্ট ইফ ইউ ডু, ইউল ফেইল। ইফেক্টিভলি পড়তে পারবা না। সো প্রত্যেকদিন ৭৫ মিনিট মানে ১ ঘন্টা ১৫ মিনিট তুমি ইংলিশ পড়বা। মাঝে, মাঝে যদি ১ ঘন্টা ৩০ মিনিট লাগে ওকে, গো ফর দ্যাট। কোন সমস্যা নাই। বাট রেগুলার পড়তে হবে। রেগুলার মিনস রেগুলার। একদিনও গ্যাপ দেওয়া যাবে না। ঠিক আছে? ওকে। বাট কিভাবে পড়বো? দেখো অনেক যে টপিক গুলো আছে নাউন, প্রোনাউন, পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে নাম্বার, জেন্ডার, কারেকশন, কন্ডিশনালস, ঠিক আছে? ভয়েস, ট্রান্সফরমেশন, নারেশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, ক্লজ, এই যে টপিক গুলা বললাম বা ফরেন ওয়ার্ডস কিছু আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিছু আছে। সো এই টপিক গুলা থেকে তুমি ট্যাগলাইন খুঁজবে যে ভাইয়া এই একটা টপিক পড়ছি, রাইট ফর্মস অফ ভার্ব। এই টপিক থেকে লাস্ট ১৫ বছরে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কি প্রশ্ন আসছে? লাস্ট ১০ বছরে ডেন্টাল অ্যাডমিশন টেস্টে কি প্রশ্ন আসছে? লাস্ট ১৫ বছর বা ১৬ বছরে বিসিএস পরীক্ষায় টপিক থেকে কি প্রশ্ন আসছে? লাস্ট 5 ইয়ার্স ঢাকা ইউনিভার্সিটিতে এই টপিক থেকে কি প্রশ্ন আসছে? লাস্ট 5 ইয়ার্স রাজশাহী ইউনিভার্সিটিতে এই টপিক থেকে কি প্রশ্ন আসছে? ওই ট্যাগলাইন গুলা দেখে তুমি ওই টপিকের ১ম এ এই জিনিসগুলো আগে পড়ো। আচ্ছা, এখন ধরো তোমার একটা টপিক পড়ার জন্য মনে হচ্ছে ভাই এই টপিকের রুলস গুলো আমি ভুলে গেছি। তারপর একবার হলেও রুলস রিডিং দাও। ঠিক আছে? ধরো রাইট ফর্মস এর ভার্বের তুমি রুলস গুলো একবার রিডিং দিলা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তুমি রুলস গুলো একবার রিডিং দিলা। জাস্ট মেমোরাইজ করার জন্য। ঠিক আছে? রুলস গুলা পড়ে তারপর তুমি প্র্যাকটিসে চলে যাও। এমসিকিউ আকারে এই জিনিসগুলো প্র্যাকটিস করো। কি করতে হবে? ডেইলি পড়তে হবে। একটা টপিক থেকে কি পড়তে হবে? এই জিনিসগুলো পড়ার চেষ্টা করতে হবে। রুলস পড়বো কি পড়বো না এটা ডিসিশন নিতে হবে তখন। যদি মনে হয় যে কনফিডেন্ট আমি পারবো, যদি মনে হয় না পারবো না একটু দেখে নিই তখন রুলস গুলো পড়ে প্র্যাকটিসে চলে যাও। ঠিক আছে? তারপর যে টপিকটা পড়ছো এই টপিকের কোথায় যাবা? আমাদের ইংলিশের ইংলিশ ওয়ার্ড এই নামে একটা প্র্যাকটিস বুক আছে। সেই প্র্যাকটিস বুক থেকে তুমি ওই জিনিসগুলো পড়ে ফেলবা। ধরো প্র্যাকটিস বুকে এরকম মডেল টেস্ট আকারে দেওয়া আছে। এখানে কয়েকটা প্রশ্ন, এখানে আনসার। তুমি নাম্বার পড়লা, নাম্বারের এমসিকিউ গুলো দাগায় ফেললা। তারপর বক্সের সাথে মিলায় দেখলা যে কয়টা হইছে, কয়টা হয় নাই। ঠিক আছে? ওকে। আর তোমাদের আমরা একটা 60 ডেইজ প্ল্যান দিব। অর্থাৎ ৬০ দিনের প্রত্যেকদিন কিভাবে জিকে ইংলিশ পড়বা সেই প্ল্যানটা দিব। এটা অলমোস্ট ডান। এটা খুব শীঘ্রই আমরা ডে ওয়াইজ, উইকলি তোমাদের এটা প্রোভাইড করব। ঠিক আছে? ওকে। সো এটা হচ্ছে ইংলিশ পড়ার স্ট্র্যাটেজি। এখন জিকে বা জেনারেল নলেজ পড়ার স্ট্র্যাটেজি কি? সেম। ডেইলি পড়তে হবে। ডেইলি কত ঘন্টা? মিনিমাম ৪৫ মিনিট। এটা হতে পারে ৪৫ থেকে ৬০ মিনিট। মিনিমাম ডেইলি। কি পড়বো? ধরো একটা টপিক পড়ছো। তুমি পড়ছো বাংলাদেশের নদ-নদী, বাংলাদেশের সংবিধান বা পড়ছো আ মুক্তিযুদ্ধ, পড়ছো ইংরেজ শাসন। তখন ওই টপিকটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কি আসছে? ডেন্টালে কি আসছে? বিসিএস এ কি আসছে? ঢাকা ইউনিভার্সিটিতে কি আসছে? রাজশাহী ইউনিভার্সিটিতে কি আসছে? এই জিনিসগুলো আগে তুমি পড়ো। তারপর ধরো জাহাঙ্গীরনগরে কি আসছে? জগন্নাথ ইউনিভার্সিটিতে কি আসছে? ঠিক আছে? এই জিনিসগুলো আগে পড়ো। দেখবা ট্যাগলাইন দেওয়া আছে। ওই টপিক থেকে ওই ট্যাগলাইন ধরে এগুলো আগে পড়ো। তারপর সেইম আমাদের জিকে একটা সুন্দর প্র্যাকটিস বুক দেওয়া আছে। সেখানে যাও, সেখানে গিয়ে এমসিকিউ গুলো দাগাও, বক্সের সাথে উত্তর মিলাও, যেগুলো ভুল হয়েছে সেগুলো আবার পড়ে ফেলো। ঠিক আছে? জিকে ইংলিশ এইভাবে প্র্যাকটিস না করলে তুমি পারবা না। এক কথায় মুখস্থ করা জিনিস এগুলো না। ঠিক আছে? সেইম ধরো মুক্তিযুদ্ধ পড়ছো। তোমার যদি মনে হয় মুক্তিযুদ্ধ নিয়ে আমার তেমন কনসেপ্ট নাই। তুমি জাস্ট আমাদের যে মাস্টার বুকটা আছে সেখান থেকে মুক্তিযুদ্ধ নিয়ে গল্প আকারে যে কথাগুলো আছে সেগুলো একবার পড়ে নাও। তারপর এই জিনিসগুলা এইভাবে টপিক থেকে পড়ো। ঠিক আছে? সো এটা হচ্ছে জিকে পড়ার আইডিয়াল ওয়ে। সেইম প্রত্যেকদিন এটা নিয়ে আমরা 60 ডেজ প্ল্যান দিব। তোমরা প্ল্যান ওয়াইজ সুন্দর করে পড়বা এবং প্ল্যানের মধ্যে কি অবশ্যই রিভিশন রাখতে হবে। ডেইলি, উইকলি, মান্থলি রিভিশন স্ট্র্যাটেজি ফলো না করলে তুমি বারবার ভুলে যাবা। ঠিক আছে? ওকে। লাস্ট নট দ্য লিস্ট, অলওয়েজ স্টে পজিটিভ, স্টে কনফিডেন্ট। অ্যাডমিশন জার্নি ইটস এ লং, লং হ্যাকটিক ওয়ার। এটা ওয়ার অফ স্ট্র্যাটেজি, ওয়ার অফ একাডেমিক নলেজ, ওয়ার অফ মেন্টাল স্ট্রেংথ, ওয়ার অফ সোশ্যাল ব্যালেন্স। সবকিছুর একটা সম্মিলন যদি করতে পারো, দেন অ্যাডমিশন লাইফটা স্মুথ কাটবে বা অ্যাডমিশন পিরিয়ডটা স্মুথ কাটবে এবং রেজাল্টটাও ইনশাআল্লাহ ভালো হবে। বাট তোমার যদি একাডেমিক্যালি তুমি সাউন্ড থাকো, পড়ছো কিন্তু তোমার সবসময় মনে খুঁতখুঁত করে, ও আমার কি বলবে? ও তো বেশি পারছে, এই বেশি পারছে। হয়তো এখন পারছি, পরে পারবো না। তখন দেখবা খুব একটা স্বস্তির মধ্যে তুমি থাকতে পারবে না। আর মানসিক স্বস্তি না থাকলে কিন্তু পারফরম্যান্স খুব একটা ভালো হয় না। পরীক্ষার হলে ব্লান্ডার করার প্রবাবিলিটি বেড়ে যায়। সো ইউ হ্যাভ টু বি অলওয়েজ পজিটিভ, অলওয়েজ বি স্ট্রং। ফেইথ রাখো আল্লাহর প্রতি, নিজের প্রতি ফেইথ রাখো। বাবা-মার দিকে তাকিয়ে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো। নিজেকে মোরালি বুস্ট আপ করো সবসময় এবং নিজের যেটা করা উচিত সেটা অনেস্টলি করার চেষ্টা করো। এর বাহিরে রেজাল্ট কি হবে? তোমার ৩ মাস পর কোথায় যেতে হবে? চান্স না পেলে কে কি বলবে না বলবে? ভাই এটা নিয়ে একদম ভাবার দরকার নাই। আল্লাহর হাতে রেজাল্ট ছেড়ে দাও। তোমাকে যেহেতু পৃথিবীতে পাঠানো হয়েছে, তোমাকে কিছু একটা ভালো কিছু দেওয়া হবেই ইনশাআল্লাহ। হয়তো আমরা অনেক সময় ইনস্ট্যান্টলি বুঝি না যে এটা আমার জন্য ভালো নাকি খারাপ। বাট তোমার দায়িত্ব যে নিয়ে পাঠিয়েছে তোমাকে, তিনি তোমাকে সঠিক পথ দেখাবেই যদি তুমি এইভাবে থাকো, তার প্রতি বিশ্বাস রাখো। আর তোমার রেজাল্ট কি হলো না হলো এটা অ্যাকচুয়ালি ডিফাইন সাময়িকভাবে করে, তুমি কি মানুষের চোখে করে। বাট তুমি যদি অনেস্টির সাথে পড়াশোনা করো, নিজেকে যদি বলতে পারো আই হ্যাভ ডান ইনাফ, হয়তো এবার হয় নাই। দ্যাট মিনস তুমি ফাইট দিয়েছ। এবং এই অ্যাডমিশন জার্নিতে ফাইট দেওয়া, টিকে থাকা এবং শেষ পর্যন্ত চেষ্টা করে যাওয়া, এটাকে আমি বিজয় বলি। হয়তো তুমি ঢাকা মেডিকেল কলেজে চান্স নাই পেতে পারো, সবাই পায় না। তুমি বুয়েটে চান্স নাই পেতে পারো, সবাই পায় না। ঢাকা ইউনিভার্সিটি চান্স নাই পেতে পারো, সবাই পায় না। পাওয়াকে আমি চূড়ান্ত বিজয় বলি না।
যদিও পারতপক্ষে বা কি বলে আপেক্ষিকভাবে এটা কি চূড়ান্ত বিজয় মনে হয়। আমি মনে করি চূড়ান্ত বিজয় হচ্ছে যে সিনসিয়ারলি পড়েছে, সেনসিটিভলি বা আল্টিমেটলি তার সোশ্যালি সবকিছু হ্যান্ডেল করতে পেরেছে। ফ্যামিলিয়াল ভাবে সে স্ট্রং ছিল। তার মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেটআপ ছিল যে পজিটিভ মাইন্ডসেট সে এগিয়েছে। চেষ্টা করেছে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে। সে অ্যাকচুয়ালি বিজয়ী। কারণ তার যে এই যে একটা কালচার গ্রো করেছে, সে এই পিরিয়ডের মধ্যে একটা রেজিলিয়েন্স বা একটা সহনশীলতা গ্রো করেছে। সেই সহনশীলতা, সেই কালচার তাকে অনেক দূরে নিয়ে যাবে। সো আমরা সবাই বিজয়ী হব যদি আমরা চেষ্টা করি, লেগে থাকি। আর যদি চেষ্টা না করি, মোরালি ডাউন থাকি, তখন আমরা সবাই পরাজিত হব। সো চয়েস ইস ইয়োরস। তুমি কি করবা? তুমি কি পজিটিভ থাকবা নাকি নেগেটিভ হয়ে অন্ধকারে হারায় যাবা? সো অল দ্য বেস্ট। এই জিনিসগুলা শুরু থেকে শেষ পর্যন্ত যা বললাম সবকিছু থেকে ফোকাস করো। আরো যদি কোন কনফিউশন থাকে লেট মি নো। I will be there ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।